তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি দুইটা যমজ ভাইকে, যাদের নাম হচ্ছে জেডি এবং মোক। আসলে তারা দুজন এমন একটা ফ্যামিলিতে বড় হচ্ছিল যেই ফ্যামিলিতে চোর এবং বাটপারদের একটা কারখানা ছিল। যদিও জেডি এই সমস্ত ব্যাপারগুলোতে নিজেকে মানিয়ে নিয়েছিল, সে নিজেও এখন চুরিচামারি করা শুরু করে দিয়েছিল আর এইগুলোতে আস্তে আস্তে করে এক্সপার্টও হয়ে উঠছিল। তবে মোক কখনো এই সমস্ত ব্যাপারগুলোতে হ্যাপি ছিল না। সে কখনোই চুরি করতে পছন্দ করতো না, সে চাইতো না চুরি করে জীবিকা নির্বাহ করতে। এই জন্য সে সবসময় এখান থেকে বের হওয়ার একটা প্ল্যানিং করতো, মানে যেই কোনো ওয়েতে পালিয়ে যাওয়ার আর কি। তবে যদিও তাদের দুই ভাইয়ের ভিন্ন ভিন্ন আদর্শ ছিল, তবে এত কিছুর পরেও তারা দুই ভাই একটা টিমের মতো কাজ করতো। তারা প্রতিদিন সকালে বের হতো, বিভিন্ন জায়গায় চুরি করতো, আর এমন করে করেই তাদের হাত খরচের টাকাগুলো ম্যানেজ করার ট্রাই করতো। একদিন যখন তারা একটা লকার চুরি করে নিয়ে আসে, তখন তারা তাদের নিজেদের ঘরে বানানো বোম দিয়েই সেই লকারটা ব্লাস্ট করে খুলে ফেলে। আর যখন এটা খুলে যায় তখন এটার মধ্যে তারা অনেকগুলো টাকা পেয়ে যায়, যেগুলো পাওয়ার পরে তারা খুবই হ্যাপি ছিল। আর এরপরে যখন এই টাকাগুলো নিয়ে তারা তার ফ্যামিলি মেম্বারদেরকে এসে দেখায়, তখন তারা তাদের খুব প্রশংসা করে আর তাদের জন্য তারা তালিও পর্যন্ত দেয়। তবে একটু পরে আমরা দেখতে পারি এখানে তার মা ক্যাট চলে আসে, যে কিনা আসলে নিজেও ছিল একজন বড় চোরনি, আর সে তার বয়ফ্রেন্ড গ্লেনকে নিয়ে এখানে আসে। আসলে তারা দুজন মূল্যবান কিছু ধাতু চুরি করেছিল, এই জন্য এখন পুলিশ তাদেরকে ফলো করছিল। আর তারা কোনো রকমে এখানে চলে তো এসেছে, তবে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে গ্লেন একটা গুলিও খেয়ে গিয়েছিল। আর এখানে আসার পরে আমরা দেখতে পারি তারা তাদের ফ্যামিলি মেম্বারদেরকে গুড বাই বলে আর এখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে যাওয়ার আগে কেত তার দুই ছেলেকে জড়িয়ে ধরে তাদেরকে শেষবারের মতো গুড বাই বলে দ্রুত পুলিশ আসার আগেই গাড়ি নিয়ে এখান থেকে পালিয়ে চলে যায়। তবে যখন গ্লেন বুঝতে পারে যে পুলিশের থেকে বাঁচাটা অসম্ভব হয়ে যেতে পারে, তখন সেই সমস্ত মূল্যবান ধাতুগুলো খেয়ে ফেলে, যাতে করে কেউ এগুলার তার থেকে খুঁজে বের করতে না পারে। তো এরপর আমরা দেখতে পারি এই ব্যাপারটার পুরো 25টা বছর পার হয়ে গেছে, তবে এখন পর্যন্ত তাদের দুজনকে পুলিশ ধরতে পারেনি। অন্যদিকে জেডি আর মোজো এই সমস্ত চুরিচামারি করেই জীবন পার করার ট্রাই করছিল। যদিও জেডি বারবার করে বলতো যে এটাই হচ্ছে শেষ চুরি, এরপরে আর কোনোদিনও চুরি করবো না, তবে তারপরেও সে কোনো না কোনোভাবে আবার নতুন চুরি করতে চলেই যেত। যদিও মোজ এই জিনিসগুলোর মধ্যে যেতে চাইতো না, সে যেই কোনো ওয়েতে এগুলোকে ইগনোর করার ট্রাই করতো, তবে জেডি কোনো না কোনো ওয়েতে তাকে তার সঙ্গে নিয়েই আসতো, মানে নতুন চুরির মধ্যে ঢুকিয়েই ফেলতো। তো এরপরে এমনই একদিন রাতের বেলায় তারা দুজন একটা ঘরের মধ্যে চুরি করার প্ল্যান করে। আসলে তাদের প্ল্যানের মধ্যে কোনো কমতি ছিল না, তারা সমস্ত ব্যাপারগুলো খুব ভালো করে চেক করেছিল। এখানে কোথায় কোথায় সিসিটিভি আছে, কখন গার্ডরা থাকে, কখন থাকে না, সমস্ত ব্যাপারগুলো প্ল্যানিং করে তারা এখানে এসেছিল। তবে তারপরও যখন তারা লকারটা খুলে কিছু টাকা পয়সা বের করার ট্রাই করছিল, তখনই পেছন থেকে একটা গার্ড চলে আসে। এই গার্ড এসে সোজা জেডিকে গান পয়েন্ট করে ফেলে। যদিও জেডি একজন ডেলিভারি বয় হওয়ার নাটক করা শুরু করে, তবে তবুও গার্ড কোনোভাবেই তাকে ছাড় দিচ্ছিল না। আর তখনই মোস্ট পেছন থেকে এসে সিকিউরিটি গার্ডের মাথায় বাড়ি দিয়ে তাকে সেখানে বেহুশ করে ফেলে। আর এরপর যখন তারা এই সমস্ত টাকাগুলো নিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল, মানে তারা নিচের ফ্লোরে এসেছিল, ততক্ষণ এখানে পুলিশ এসে পুরো জায়গাটাকে কাভার করে নিয়েছে। মানে এখন তাদের এখান থেকে পালিয়ে যাওয়াটা পুরোপুরি অসম্ভব ছিল। যদিও মোস্ট একটা কোণার মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে, তবে জেডি সবার সামনে চলে আসে, এই জন্য জেডিকে পুলিশ ধরে ফেলে। আর পরবর্তীতে এই অপরাধের জন্য তাকে শাস্তিও দেওয়া হয়। আর আমরা দেখতে পারি জেডি এখান থেকে যাওয়ার আগে শুধুমাত্র একটাই কথা বলেছিল, সেটা হচ্ছে মোজের কথাটা আমার শুনে নেওয়া উচিত ছিল, কারণ এখন শুধু লাস্ট চুরিটা করতে গিয়ে আমাকে সারাটা জীবন হয়তো জেলেই পার করতে হতে পারে। তো এখান থেকে আমরা চলে আসি 5 বছর সামনে। আমরা দেখতে পারি এখন জেডিকে জেল থেকে ফ্রি করে দেওয়া হচ্ছিল। যদিও এত বড় অপরাধের জন্য তাকে খুব দ্রুতই ফ্রি করে দেওয়া হচ্ছিল, তবে জেডি সবাইকে বলছিল যে জেলে আসলে যেহেতু আমি ভালো ব্যবহার করেছি, এই জন্য খুব দ্রুতই আমাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আসলে তাকে ছাড়ার কারণটা ছিল সম্পূর্ণ ভিন্ন। আমরা এখানে ফারফুল নামের একটা পুলিশ অফিসারকে দেখতে পারি, যে কিনা জেডিকে ছাড়ার জন্য তার সাথে একটা ডিল করেছিল। আসলে তার মা এবং তার মায়ের বয়ফ্রেন্ড যেই এমিরেটগুলো চুরি করেছিল, মানে যে দামি জিনিসগুলো চুরি করেছিল, সেগুলো আনার দায়িত্ব সে জেডিকে দিয়েছে। সে বলেছে সেই চুরির 25 বছর কমপ্লিট হওয়ার আগে যদি সেগুলো তুমি এনে ফেরত দিতে পারো, তাহলে তোমাকে সারা জীবনের জন্য ফ্রি করে দেওয়া হবে। আর যদি তুমি সেগুলো ফেরত এনে দিতে না পারো, তাহলে তোমাকে এর চেয়েও ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। এই ব্যাপারটা সবসময় মাথার মধ্যে ঢুকিয়ে রাখবে। আর তখন অন্যদিকে আমরা দেখতে পারি মোজ এই সমস্ত ব্যাপারগুলো ছেড়ে দিয়েছিল, এখন সে চুরি বাটপারি বন্ধ করে দিয়েছিল। এখন একজন নর্মাল মানুষের মতো সে একটা রেস্টুরেন্টে জব করতো, তার বিয়েও হয়ে গিয়েছিল, আর কিছুদিন পরে তার বাচ্চাও আসতে যাচ্ছিল। তবে একদিন হঠাৎই তার রেস্টুরেন্টের মালিক তাকে কোনো ওয়ার্নিং দেয়া ছাড়াই তাকে চাকরি থেকে বের করে দেয়, কারণ মোজ তার ক্রিমিনাল রেকর্ড তার থেকে লুকিয়েছিল। যদিও মোজ তাকে বোঝানোর ট্রাই করে যে দেখুন আমি এখন সম্পূর্ণ ভালো হয়ে গেছি, যেগুলো আগে ছিল সেগুলো আগেরই ব্যাপার, তবে তবুও তার বস তার কোনো কথাই শুনে না, তাকে জব থেকে বের করে দেওয়া হয়।
তো এরপরে যখন সেখান থেকে সে খুবই মন খারাপ করে বাসায় ব্যাক করে তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। সে দেখতে পারে তার ওয়াইফের সাথে জেডি বসেছিল, আর যখন জেডিকে সাইডে নিয়ে গিয়ে সে তার সঙ্গে কথাবার্তা বলে আর তাকে জিজ্ঞেস করে যে সে এত দ্রুত কী করে ছাড়া পেল, তখন জেডি তাকে ফারফুলের সমস্ত কথাগুলো বলে দেয়, মানে তার সাথে যেই ডিলটা করা হয়েছে সেগুলো সম্পর্কে বলে দেয়। এই জন্য সে বলে যে এখন এগুলো থেকে বের হওয়ার জন্য আমাদেরকে বিশাল বড় একটা চুরি করতে হবে, তাও শেষবারের জন্য। এরপর জেডি তাকে একটা লকার সম্পর্কে বলে, যেই লকারটা ভাঙতে পারলে তাদের কাছে অনেক অনেক টাকা চলে আসবে। তবে মোজ এটা শোনার সঙ্গে সঙ্গেই তাকে না করে দেয়। সে বলে যে দেখো, আমি এই সমস্ত ব্যাপারগুলোর মধ্যে আর কোনোদিনও যাচ্ছি না, আর যদি চুরি টুরি করতে হয় তাহলে তুমি একা গিয়ে করো, তবে হ্যাঁ অবশ্যই খাবার খেয়ে আমার এখান থেকে বিদায় হবে। তো এরপরে পরদিন সকালবেলা মোজের শ্বশুর বাড়ির লোকজন তার বাসায় বেড়াতে আসে, তবে জেডি তখন কিছু পুরানো কথাবার্তা মনে করিয়ে দিয়ে এখানে মোজকে একটু অপমানই করে দেয়। এই জন্য মোজের মাথাটাও প্রচণ্ড গরম হয়ে যায়, আর সে বাইরে গিয়ে জেডির সঙ্গে মারামারি করাই শুরু করে। তাদের দুই ভাইয়ের মধ্যে অনেকক্ষণ ধরে মারামারি চলে, তবে একটু পরে তার ওয়াইফ এবি তাদের মাঝখানে এসে কোনো রকমে তাদের দুজনকে আলাদা করে। আর এরপরে মোজ ঘরের মধ্যে গিয়ে তার ওয়াইফকে বুঝিয়ে বলে যে দেখো, আমার ভাই কখনোই মিলিটারিতে ছিল না, আমার ভাই ছিল জেলের মধ্যে। আর তখন এবিও বলে যে হ্যাঁ, এই ব্যাপারটা আমি খুব ভালো করেই জানি যে সে জেলের মধ্যে ছিল, তবে সে তাকে পরামর্শ দিয়ে এইটাও বলে যে এখন আমাদের বাচ্চার জন্য হলেও তোমাকে সমস্ত কাজগুলো কন্টিনিউ করা উচিত। আর এদিকে রাতের বেলায় জেডিকে ফারফুল ধরে তাকে আচ্ছা রকম করে ধোলাই করে, কারণ আজকে সারাদিন সে তার ফোন পিক করছিল না। এই জন্য সে একটা ইললিগাল গানের মধ্যে তার ফিঙ্গারপ্রিন্ট নেয়, আর তাকে এটা হুমকি দিয়ে বলে যায় যে যদি সে সেই চুরি হওয়া জিনিসগুলো এনে তাকে দিতে না পারে তাহলে এই ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে তাকে নতুন একটা কেসে ফাঁসিয়ে আবারও জেলের মধ্যে ভরে দেওয়া হবে। তো এরপরে পরদিন সকালবেলা মোজ চলে আসে জেডির ঘরের মধ্যে, আর কালকে যা কিছুই হয়েছে সেগুলোর জন্য তার কাছে মাপ চায়। আর এরপরে তার এমন ভয়ঙ্কর অবস্থা দেখার পরে ফাইনালি সে তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়, মানে সে তার সঙ্গে চুরি করার প্ল্যানিংয়ের মধ্যে যুক্ত হওয়ার জন্য রাজি হয়ে যায়। আর তখন জেডি তাকে বলে যে আসলে এই শহরের মধ্যে সেই লকারটা নেই, লকারটা হচ্ছে অন্য একটা শহরে। এই জন্য এটা শোনার পরে আর সময় নষ্ট না করে তারা দ্রুত বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মজ তার ওয়াইফকে ফোন দিয়ে মিথ্যা কথা বলে, সে বলে যে আমার দাদির শরীর অনেক বেশি খারাপ, সো জেডিকে আমি সেখানে দিয়েই আবারও ব্যাক করছি। তবে এইটা শোনার পরে অ্যাবি অনেক বেশি রাগ করে ফেলে, কারণ প্রেগনেন্সির টাইমে সে তার হাজব্যান্ডের থেকে কোনোভাবেই দূরে থাকতে চাইছিল না। তবে তখন আবার মস্তাকে বুঝিয়ে বলে যে যদি এই গিট্টুকে দ্রুত আমি এখান থেকে সরিয়ে না দিই তাহলে সে এসে আমাদের ঘরের মধ্যেই থাকা শুরু করবে। আর এগুলো শোনার পরে অ্যাবিও রাজি হয়ে যায়। সে চিন্তা করে যে না, তাকে দূরে সরিয়ে দেওয়াটাই হয়তো বা উত্তম হবে। এরপরে রাস্তায় তারা একটা হোটেলে থাকার সিদ্ধান্ত নেয়, যেখানে শুধুমাত্র একটাই বেড ছিল। এই জন্য এই বেডের উপরে কে ঘুমাবে সেইটা নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। আর এই সিদ্ধান্ত তারা রক পেপার সিজার খেলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও মোজ গেমটা উইন করে ফেলে, তবে মোজ এখানে শুতে অস্বীকার করে। সে বলে যে দেখ, বেডটা একটু ছোট, তুই যেহেতু খাটো আছিস তুই এখানে খুব ভালো করে ফিট হয়ে যাবি, আমি এখানে ফিট হতে পারবো না। তবে জেডি তাকে সরাসরি না করে দেয়। আর এই ব্যাপারটা নিয়ে তাদের মধ্যে কিছুক্ষণ তর্কাতর্কি হওয়ার পরে তারা কেউই বেডে শোয় না, একজন সোফার উপরে ঘুমায় আর একজন ফ্লোরে ঘুমায়। এদিকে পরদিন সকালবেলা ফারফুল আবারও চলে আসে জেডির ঘরের মধ্যে, তবে এখানে এসে সে দেখতে পারে জেডির জায়গায় একটা ডামি শুয়ে আছে। আর যখন সে তার ফোনটাকে ট্র্যাক করার ট্রাই করে তখন সে সেই ফোনটাকে বাথরুমের মধ্যে লোকেট করতে পারে। এই জন্য তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। আর এদিকে জেডি মোজকে বলে যে চুরি করার আগে আমি একজনের সঙ্গে মিট করতে চাই, তবে মোজ তাকে সরাসরি না করে দেয়। তবে জেডি তাকে বুঝিয়ে বলে যে দেখো, যখন আমি জেলের মধ্যে ছিলাম তখন এই মহিলাটা আমাকে বারবার করে অনলাইনে হেল্প করেছিল, সো তার সাথে মিট করাটা আমার জন্য জরুরি। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে মোজও এই ব্যাপারটার জন্য রাজি হয়ে যায়। মানে আমরা বুঝতে পারি যে এখানে জেডি আর সেই মেয়েটার মধ্যে হয়তো বা কোনো লাভ অ্যাঙ্গেল চলছিল। তো এরপরে যখন তারা এই মেয়েটার সঙ্গে মিট করতে চলে আসে তখন আমরা জানতে পারি এই মেয়েটার নাম হচ্ছে বেথেসডা। আসলে বেথেসডা জেডিকে দেখার পরে প্রচণ্ড ইমোশনাল হয়ে গিয়েছিল, তবে সে তার উপরে প্রচণ্ড রাগও হয়েছিল, কারণ জেল থেকে বের হওয়ার পরে জেডি একবারও তার সঙ্গে যোগাযোগ করার ট্রাই করেনি। এই জন্য সে জেডিকে উল্টাপাল্টা অনেক কিছুও বলে। তবে জেডি তাকে বুঝিয়ে বলে যে দেখো, যদি আমি তোমার সাথে কানেক্ট করতাম তাহলে ক্ষতিটা আসলে তোমারই হতো। যাই হোক, এরপরে বেথেসডা জেডির সাথে একটু ফান করার জন্য তাকে রুমের মধ্যে নিয়ে যায়, আর সেখানে রক মিউজিক প্লে করে তারা আপস অ্যান্ড ডাউন করা শুরু করে। আর তখন অন্যদিকে মোজ ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জিনিসটাই চিন্তা করছিল যে এখন আসলে আমি করবোটা কি। তারা না হয় খেলাধুলা করছে, এখন আমার তো কিছু একটা করতে হবে, মানে সময় পাস করার জন্য। এই জন্য ঘুরতে ঘুরতে রুমের মধ্যে কিছু করার মতো না পেয়ে সে লিভিং রুমে গিয়ে কার্টুন দেখা শুরু করে। তবে তখনই বিশাল বড় একটা বানর মাঝখানে চলে আসে, আর সে এসে রুমের দরজা বন্ধ করে তার পাশে বসে পড়ে। যদিও তাকে দেখার পরে মোজ প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, তার মনে হয়েছিল হয়তো বা এই বানর তার উপরে আক্রমণ করতে পারে। তবে এই বানর তার পাশে বসে আরামসে সিগারেট খাওয়া শুরু করে, আর তাকে ইশারা করে বলে যে তার নাম হচ্ছে স্যামুয়েল। যদিও কয়েক মিনিট রুমের মধ্যে পরিস্থিতি খুবই স্বাভাবিকই ছিল, তবে একটু পরে এই বানরটা খুবই অদ্ভুত রকমের বিহেভ করা শুরু করে। সে আস্তে আস্তে করে মোজের কাছে আসা শুরু করে, আর তাকে বলা শুরু করে যে দেখো, আমি একজন ছেলেকে পছন্দ করি। এগুলো বলে সে তার উপরে ঝাঁপিয়ে পড়ার ট্রাই করে। আর এই ব্যাপারগুলো যখন মোজ ভালো করে বুঝতে পারে তখন সে কোনো রকমের দৌড়ে সেখান থেকে বাইরে চলে আসে। আর এদিকে যখন বেথেসডা বাথরুমে যায়
তখন জেডি তার ব্যাগ থেকে তার ওয়ার্ক কার্ডটা চুরি করে ফেলে আর সেখান থেকে সময় নষ্ট না করে জানালা ভেঙে সোজা নিচে চলে আসে। আর মজু দ্রুত গাড়ি ড্রাইভ করে সেখান থেকে পালিয়ে চলে আসে, যাতে করে সেই বানর আর তাকে ধরতে না পারে। আর এই সমস্ত ব্যাপারগুলোতে সে জেডির উপরে প্রচণ্ড রাগ করেছিল। সে তাকে বলছিল, কোথায় গায়েব হয়ে গিয়েছিলে? একটা বানর আমাকে হিউমিলেট করার ট্রাই করছিল। তো এরপরে সেদিন রাতের বেলায় তারা একটা মোটেলে থাকার সিদ্ধান্ত নেয়। আর এখানে যখন জেডি গোসল করছিল তখন মোজ তার ব্যাগটাকে চেক করা শুরু করে দিয়েছিল। তবে এই ব্যাগের মধ্যে হাত দেওয়ার পরে সে পুরোপুরি শকড হয়ে যায়। সে এখানে অনেকগুলো লেটার পেয়ে যায় যেগুলো তাদের মা জেডিকে লিখেছিল। আর যখন সে একটা একটা করে লেটার পড়া শুরু করে তখন আস্তে আস্তে করে তার মাথাও গরম হওয়া শুরু হয়ে যায়। একটা লেটারের মধ্যে সে দেখতে পারে তাদের মা জেডিকে বলছে যে প্ল্যানিংটা শুরু হয়ে গেছে, তুমি শুধু মোজকে কিছু জানতে দিবে না, শুধু তাকে একটু ফুসলিয়ে ফাসলিয়ে এই পর্যন্ত নিয়ে আসো। আর এইটা পড়ার পরে তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য সে জেডিকে সমস্ত ব্যাপারগুলো জিজ্ঞেস করা শুরু করে। সে তাকে জিজ্ঞেস করে যে মা কেন শুধুমাত্র তোমাকেই লেটার লিখছে। এই জন্য জেডি তাকে বলে যে দেখো, তোমার মাথা প্রচণ্ড গরম আর তুমি উল্টাপাল্টা সিদ্ধান্ত নেওয়াতে ওস্তাদ, এই জন্য মা তোমাকে কিছু না জানানোরই সিদ্ধান্ত নিয়েছে। তবে এগুলোতে মোজের মাথা আরও বেশি গরম হয়ে যায়, কারণ এটা হচ্ছে তাদের সেই মা যেই মা ছোটোবেলায় তাদেরকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। তাদের ভবিষ্যতের কথা সে কোনোদিনও চিন্তা পর্যন্ত করেনি। সেই মায়ের জন্য সে কোনোভাবেই কিছু করতে চাইছিল না। এই জন্য সে জেডির উপরেও চিলাচিলি করা শুরু করে। সে তাকে বলে যে দেখো, আমি খুব ভালো করেই জেনে গেছি কোনো সিন্দুক নেই, কোনো প্ল্যানিং নেই, এমনকি কোনো পুলিশ অফিসারও তোমার পেছনে লেগে নেই। সো তুমি যেই সমস্ত ব্যাপারগুলো বলেছিলে সেগুলো ফালতু একটা জিনিস, আর এই জিনিসের মধ্যে আমি থাকতে একেবারেই রাজি না। এইটা বলে সে তার জামা কাপড় নিয়ে সেখান থেকে সোজা বেরিয়ে চলে যায়। তবে যখনই সে ব্যালকনিতে চলে আসে তখন তার সামনে তার মা ক্যাট দাঁড়িয়েছিল। তাকে দেখার পরে সে এত বেশি শকড হয়ে যায় যে সে শুধু ব্যালকনি থেকে নিচে গাড়ির উপরে গিয়ে পড়ে। তো এরপরে যখন তারা তিনজন একটা বারে এসে গল্পগুজব করা শুরু করে তখন মোজের মাথা এমনিতেই গরম ছিল। এই জন্য সে তার মায়ের উপরে চিল্লাচিল্লি করা শুরু করে। সে তাকে বলে যে এই পুরো 25টা বছরের মধ্যে তোমার ছেলেদের কথা তোমার একবারও মনে পড়েনি, তুমি আসলে কেমন মা? তবে আমরা দেখতে পারি কেট কোনোভাবেই নিজেকে প্রোটেক্ট করতে চায় না। সে সরাসরি সমস্ত দোষগুলো স্বীকার করে নেয়। আর এরপর সে তাকে বলে যে আসলে তখন আমার হাতে করার মতো কিছুই ছিল না, পুলিশের ভয়ে এবং নিজের জীবন বাঁচাতে গিয়ে আমাকে এই সমস্ত সিদ্ধান্তগুলো নিতেই হয়েছে। আর এরপর সে তাদেরকে বলে যে কিভাবে যখন তারা পুলিশের থেকে পালিয়েছিল তখন তার বয়ফ্রেন্ড গ্লেন সেই সমস্ত জিনিসগুলোকে খেয়ে ফেলেছিল। আর যেহেতু গ্লেনের গায়ে অলরেডি গুলি লাগা ছিল এই জন্য কিছুক্ষণ পরে গ্লেন এমনিতেই মারা গিয়েছিল, মানে বেশি রক্তপাতের জন্য। আর এই জন্য তারা পুলিশের থেকে কোনো রকমে পালিয়ে যেতে সক্ষম হয়ে গেলেও সেই জিনিসগুলো আর ফেরত আনতে পারেনি, কারণ সেগুলো গ্লেনের পেটের মধ্যে ছিল। এই জন্য পুলিশের থেকে কোনো রকমে পালিয়ে সে গ্লেনের লাশটাকে একটা নির্জন জায়গায় নিয়ে যায় আর সেখানেই সেই লাশটাকে পুঁতে দিয়ে সে দেশ ছেড়ে কোনো রকমে পালিয়ে চলে যায়। তবে এতগুলো বছর পরে এখন আবার সে বাধ্য হয়ে এই দেশে ফিরে এসেছে, কারণ এখন আর তার হাতে খুব বেশি একটা সময় নেই, কারণ আসলে তার ব্রেইন ক্যান্সার হয়েছে। আর এটা শোনার পরে মোজ প্রচণ্ড আপসেট হয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে আর বাথরুমে গিয়ে সে কান্নাকাটি করা শুরু করে। তবে তখন জেড এসে তাকে বুঝিয়ে সমস্ত ব্যাপারগুলো বলে। সে বলে যে মা যেই সমস্ত ব্যাপারগুলো বলেছে সেই সমস্ত কিছু সত্যি, এখন আমাদেরকে যেই কোনো ওয়েতে সেই জিনিসটা উদ্ধার করতে হবে। তবে মোজ কোনোভাবেই তাদেরকে সাহায্য করতে রাজি হচ্ছিল না। সে বলছিল যে দেখো, এই সমস্ত চুরি বাটপারি আমি আগে থেকেই বন্ধ করে দিয়েছি, সো এগুলোর মধ্যে আর আমি কোনোভাবেই যাব না। এমনিতেও আমার একটা ফ্যামিলি আছে, কিছুদিন পরে আমার একটা বাচ্চাও হবে, সো তাদের কথা চিন্তা করে হলেও আমাকে এখানেই থাকতে হবে। আমি তোমাদের মতো জেলে গিয়ে পচে মরতে পারবো না। তবে জেড তাকে বলে যে আমরা চুরি কোথায় করছি, আমরা শুধুমাত্র সেই সমস্ত জিনিসগুলোকে ফেরত আনার ট্রাই করছি যেগুলো 25টা বছর যাবৎ আমাদের ফ্যামিলির সঙ্গেই ছিল কিন্তু আমাদের হাতে ছিল না। তবে যেহেতু এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরেও মোজ রাজি হচ্ছিল না, এই জন্য জেড তাকে কাইন্ড অফ ব্ল্যাকমেল করা শুরু করে। সে তাকে জিজ্ঞেস করে যে তুমি ওয়েটারের জব করে কয় টাকা ইনকাম করবে, এটা দিয়ে তুমি তোমার ছেলেকে আসলে কি দিবে? তোমার ছেলে আমাদের মতোই ছোটোখাটো ক্রাইম করে বেড়াবে। আর এই ব্যাপারটাই মোজের মাইন্ডের মধ্যে গিয়ে হার্ট করে। এই জন্য ফাইনালি সে শেষ চুরিটা করার জন্য তাদের সঙ্গ দেওয়ার জন্য রাজি হয়ে যায়। তো এরপরে পরদিন সকালবেলা তারা তিনজন বেরিয়ে পড়ে গ্লেনের লাশটাকে খুঁজে বের করার জন্য। আর তখন এদিকে আমরা দেখতে পারি সেই পুলিশ অফিসার ফারফুল সোজা চলে আসে বেথেস্টার বাসায়। তাকে এসে ধরে সে নানান রকম কোয়েশ্চেনিং করা শুরু করে, মানে সে জেড সম্পর্কে জিজ্ঞেস করা শুরু করে। তবে যখন বেথেস্টা তাকে কোনো ইনফরমেশন দিচ্ছিল না তখন সে তার উপরে টর্চার করে তাকে সমস্ত কোয়েশ্চেনগুলো করে। এই জন্য প্রচণ্ড ভয় পেয়ে বেথেস্টার সমস্ত ব্যাপারগুলো বলে দেয়। সে বলে যে জেডি এবং তার ভাই আমার এখানে এসেছিল, তবে না জানি কেন আমাকে না জানিয়েই আমার ওয়ার্ক আইডি চুরি করে সে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এর বেশি আর আমি তেমন কিছু জানি না। তবে ফারফুলের মাথায় আরও অনেকগুলো কোয়েশ্চেন ছিল, সে সমস্ত কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করতে চাইছিল। তবে তখনই স্যামুয়েল নামে সেই বানরটা সামনে চলে আসে আর সে ফারফুলকে টান দিয়ে সোজা মধ্যেই নিয়ে যায়। এরপরে তার সাথে কি করা হয়েছে সেটা তো বুঝতেই পারছেন, তবে তাকে আচ্ছা রকম করে ধোলাইও করা হয়েছে।
এদিকে জেডি আর মোজ ব্যাথেস্টার আইডি কার্ড ইউজ করে তার কর্মস্থলে চলে আসে আর এখান থেকে তারা একটা বুলডোজার চুরি করে ফেলে। এরপর তার মাকে ফলো করতে করতে তারা ফাইনালি সেই পর্যন্ত চলে আসে যেখানে তার মা তার বয়ফ্রেন্ড গ্লেনের লাশটাকে কবর দিয়েছিল। আর এটা জানার সঙ্গে সঙ্গেই মোজ সেখানে গর্ত করা শুরু করে আর খুব শীঘ্রই তারা গ্লেনের লাশ আর সেই দামি জিনিসগুলোও পেয়ে যায়। তবে যখনই এগুলো নিয়ে তারা চলে যাওয়ার ট্রাই করছিল তখন এই জমির মালিক তাদেরকে তার লোকজন নিয়ে ফলো করা শুরু করে। আসলে এই জায়গাটা এতগুলো বছর পরে একটা গল্ফের মাঠে পরিণত হয়েছিল আর যখন তারা দেখতে পেয়েছে মাঠের মধ্যে কেউ গর্ত করছে তখন তাদের মাথা প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল, এই জন্য তারা তাদেরকে ফলো করা শুরু করে। তবে আমরা দেখতে পারি তারা তিনজনই বুলডোজার দিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল, তবে সেই মালিকের লোকজন বারবার করে তাদের উপরে গল্ফ বল দিয়ে আক্রমণ করছিল। একবার তো তারা জেডিকে ধরেই ফেলেছিল আর তারা টেনে তাকে নিয়েও যাচ্ছিল, তবে শেষ মুহূর্তে মজ কোনো রকমে তাকে সেভ করে আর এরপর তাদের থেকে পালিয়ে তারা কোনো রকমে জঙ্গলের মধ্যে চলে আসে আর এখানে এসে গ্লেনের লাশটাকে সমস্ত রীতিনীতি মেনে কবর দেওয়া হয়। এতক্ষণ পর্যন্ত সমস্ত ব্যাপারগুলো ঠিকঠাকই চলছিল, তারা গ্লেনের লাশটাকেও কবর দিয়ে দিয়েছে আর সেই দামি জিনিসগুলোও পেয়ে গেছে। এগুলো যদি তারা সেল করতে পারে তাহলে তাদের লাইফটা পুরোপুরি সেট হয়ে যাবে। আর এই সমস্ত ব্যাপারগুলোতে জেডি একটু ইমোশনাল হয়ে তার মনে পড়া শুরু হয়ে যায় তার পুরনো লাইফটা আসলে কতটা ভয়ঙ্কর ছিল, মানে সে কী করে জেলে গিয়েছিল, কিভাবে জেল থেকে ভয়ঙ্করভাবে বের হয়েছে, কিভাবে মোজকে চাকরি থেকে বের করা হয়েছে। তবে যত যাই হয়ে যাক এখন তাদের লাইফটা পুরোপুরি ইজি হয়ে যাচ্ছে। তবে এগুলো শোনার পরে মোজের চিন্তা আসা শুরু হয়ে যায় যে আমাকে যে জব থেকে বের করে দেওয়া হয়েছে এই ব্যাপারটা তো আমি বলিনি, তাহলে এই ব্যাপারটা এই বোনে জানলো কী করে। আর তখন সেই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে তাকে জব থেকে বের করার পেছনে সম্পূর্ণ চালটা চেলেছে সে এবং তার মা, কারণ তারা জানতো যে যদি তার কাছে কোনো জব না থাকে তাহলে তাদেরকে সাহায্য করার জন্য মোজ বাধ্য হবে আর এই জন্যই তাকে জব থেকে বের করানো হয়েছিল। আর এগুলোর জন্য তার মাথা প্রচণ্ড গরম হয়ে যায় আর সে তাদের সঙ্গে আর্গুমেন্ট করা শুরু করে আর সে তার ভাইকে নানান রকম করে অপমানও করে। সে বলেছে তুই হচ্ছিস একটা বোনা, তুই তোর নিজের জীবনটা জেলে গিয়ে ধ্বংস তো করলি, এখন তুই আমার জীবন ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিস। আর এই সমস্ত ব্যাপারগুলোতে তাদের মধ্যে আর্গুমেন্ট এত বেশি বেড়ে যায় যে মজ জেডির মুখের মধ্যে এত জোরে একটা পাঞ্চ করে যে জেডি গিয়ে সোজা কবরের মধ্যে পড়ে, মানে সেই কবরের মধ্যে যেটা গ্লেনের জন্য তারা মাত্র করেছিল। এরপরে মোজ প্রচণ্ড মন খারাপ করে একটা লেকের পাড়ে গিয়ে বসে পড়ে আর তখন এখানে ক্যাট চলে আসে আর ক্যাটকে সে বলে যে আসলে তুমি কি এখানে সত্যিই আমাদের জন্য এসেছিলে নাকি এই হিরেগুলো নেয়ার জন্য এসেছিলে, আর তাছাড়া যে ক্যান্সারের নাটকটা তুমি করেছিলে সেটা কি সত্যি ছিল নাকি সেটাও একটা নাটক ছিল। তখন ক্যাট এই সমস্ত ব্যাপারগুলো স্বীকার করে বলে যে হ্যাঁ আমি জানি আমি কখনো একজন ভালো মা হতে পারিনি, তবে এখন আমি চাই আমার পুরোটা জীবন তোমাদের সঙ্গেই পার করতে, মানে আমার ছেলেদের সঙ্গে পার করতে, আর মৃত্যুর আগে আমি যাতে করে তোমাদের জন্য কিছু টাকা পয়সাও রেখে যেতে পারি, এই স্বপ্ন নিয়েই এখন পর্যন্ত আমি জীবিত আছি। আর যখন এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে তারা কথাবার্তা বলছিল তখন অন্যদিকে আমরা দেখতে পারি ফারফুল এই পর্যন্ত চলে আসে আর সে জেডিকে ধরে সোজা অ্যারেস্ট করে ফেলে। যদিও মজ এই জিনিসটা দেখার পরে সে গিয়ে ফারফুলের উপরে আক্রমণ করে আর তার ভাইকে বাঁচানোর ট্রাই করে, তবে ফারফুল এতটাই ভয়ঙ্কর ছিল যে সে তাদের দুই ভাইকেই আচ্ছা রকম করে ধোলাই করে তাদের দুই ভাইকেই অ্যারেস্ট করে ফেলে। এখন এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে জেডি এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এখন বাঁচার শুধুমাত্র একটাই উপায় আছে, এই জন্য সে সেই অ্যামিরেটগুলোকে লাথি মেরে দূরে ফেলে দেয়, যেটা কিনা গিয়ে ক্যাথের কাছে পড়ে। আর যখন ফারফুল দেখতে পারে ক্যাথ এগুলো নিয়ে পালিয়ে যাওয়ার ট্রাই করছে তখন সে তাকে দুইটা অপশন দেয়। সে বলে যে হয়তো তুমি তোমার ছেলেদের চুজ করবে, নয়তো এই দামি হীরাগুলোকে চুজ করবে। আমরা দেখতে পারি ক্যাথ কিছুক্ষণ চিন্তা করে আর এরপর সে বলে যে ঠিক আছে আমার ছেলেদেরকে তুমিই রেখে দাও, এইটা বলে সে সেখান থেকে দ্রুত পালিয়ে চলে যায়। আর যখন ফারফুল তার মায়ের এই জিনিসগুলো দেখতে পারে তখন সেও পুরোপুরি শক্ট হয়ে যায়, সে চিন্তা করছিল এইটা আবার কেমন মা। তবে যাই হোক এরপরে সে দুই ভাইকে ধরে পুলিশের গাড়িতে ভরে আর তাদেরকে নিয়ে সোজা পুলিশ স্টেশনের দিকে যাওয়া শুরু করে, কারণ সে যেমনটা প্রমিস করেছে সে তাদের দুজনকে জেলের ভাত খাইয়েই ছাড়বে। তো এরপরে গাড়ির মধ্যে জেডি ফারফুলকে থ্রেট করা শুরু করে যে সে তার সত্যিটা সবাইকে বলে দেবে, এমনকি কোর্টে গিয়েও সেই সমস্ত ব্যাপারগুলো বলে দেবে, আর যদি এমনটা হয় তাহলে তার চাকরি পর্যন্ত চলে যেতে পারে। তবে এতে করে ফারফুলের কিছুই যায় আসে না, সে এই জিনিসটা খুব ভালো করেই জানতো যে একজন ক্রিমিনালের কথায় কেউই বিশ্বাস করবে না, এই জন্য সে আরও দ্রুত গতিতে তাদেরকে থানার দিকে নেওয়া শুরু করে। তবে তখন গাড়ির মধ্যে দুই ভাই কথাবার্তা বলতে বলতে হঠাৎ এই ঝগড়া শুরু করে দেয় আর তাদের মধ্যে আস্তে আস্তে করে মারামারি পর্যন্ত লেগে যায়। আর এই মারামারির মধ্যে জেড ফারফুলকে জোরে একটা লাথি মেরে দেয়, যেই জন্য ফারফুল তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সাইডে গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে। এই অ্যাক্সিডেন্টের মধ্যে সে গুরুতর আহত হয়ে যায় আর সে সেখানে বেহুশি হয়ে যায়। আর তখন দুই ভাই একে অন্যের সাহায্য করে একে অন্যের বাঁধনগুলো খুলে কোনো রকমের গাড়িটাকে স্টার্ট করে সেখান থেকে জঙ্গলের মধ্যে কোনো একটা নিরিবিলি জায়গায় চলে যায়। এরপরে মোজ দ্রুত গিয়ে তার ওয়াইফকে কল দিয়ে জানিয়ে দেয় যে আমি খুব শীঘ্রই বাসায় ব্যাক করছি, সো আমাকে নিয়ে টেনশন করার তেমন কোনো কারণ নেই। আর এরপর সে গিয়ে তার ভাইকে জিজ্ঞেস করে যে দেখো এখন হীরাগুলো তো মাই নিয়ে চলে গেল, তো এখন মাকে খুঁজে বের করবো কিভাবে, বা সেই হীরাগুলোই আমরা কিভাবে পাবো।
অন্যদিকে ক্যাথ একটা হীরা এক্সচেঞ্জের দোকানে চলে আসে আর এখানে হীরা বিক্রি করে সে সেগুলোকে ক্যাশেও কনভার্ট করে ফেলে। তবে সে আসলে সবগুলো হীরা সেল করেনি, সে 3টা হীরা এখন পর্যন্ত নিজের জন্য রেখে দিয়েছিল। আর যখন সেই ক্যাশগুলো নিয়ে বাইরে বের হয় তখন সে দেখতে পারে তার 2 ছেলে তার সামনে দাঁড়ানো। তার 2 ছেলের চোখে মুখে প্রচণ্ড রাগ ছিল আর তাদের মনের মধ্যে একটাই কোয়েশ্চেন ছিল যে মা এখন কি করতে যাচ্ছ। তবে আমরা দেখতে পারি ক্যাথ আসলে তাদেরকে কোনো অ্যান্সারই দিতে পারছিল না। সে প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে আরও একবার পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর তার 2 ছেলেও তাকে ফলো করতে করতে সোজা একটা পুরনো মলের মধ্যে চলে আসে। তবে যেহেতু টাকার ব্যাগটা অনেকটা ভারী ছিল এই জন্য ক্যাট এটাকে ক্যারি করতে পারছিল না। একটা সময় তার হাত থেকে টাকার ব্যাগটা নিচে পড়ে যায় আর যখনই জেড টাকার ব্যাগটা নেওয়ার জন্য সেখানে যায় তখনই সে দেখতে পারে এখানে ফারফুলও চলে এসেছে। সে এখন প্রচণ্ড রাগের মধ্যে ছিল আর সে একটা গান এনে তাদের উপরে ফায়ারিং করা শুরু করে দিয়েছিল আর সে বারবার করে হুমকি দিচ্ছিল যে আজকে আমি পুরো ফ্যামিলিকেই শেষ করে দেব। এই চোরবাটপাটদের ফ্যামিলিদের পৃথিবীতে থাকার কোনো অধিকারই নেই। যদিও তারা 2 ভাই তার সঙ্গে কথাবার্তা বলে তাকে ম্যানেজ করার ট্রাই করছিল, তাকে তারা টাকা দেওয়ার জন্য ফুলি রেডি ছিল। তবে এখন আর ফারফুল কোনোভাবেই কথাবার্তা বলার মোডে ছিল না, সে তাদের উপরে ফায়ারিং করার মোডে ছিল। এখন ফারফুলের মাথা যেহেতু প্রচণ্ড গরম ছিল এই জন্য জেডি আর তার ভাই বুঝতে পারে যে এখন এখান থেকে পালিয়ে যাওয়ার অন্য কোনো ওয়ে নেই। আর যখন তারা বুঝতে পারে তাদের হার হয়ে যাচ্ছে তখন আবারও 2 ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। জেডিকে তার ভাই বলছিল যে এখন আমার বাচ্চার কি হবে, আমার বাচ্চাকে কে পালবে, আমাকে তো এখন পুলিশ স্টেশনে ধরে নিয়ে যাওয়া হবে। তবে জেড তাকে বলে যে তোর বাচ্চাকে যেই পালুক সে তোর চেয়ে ভালো করেই পালবে, তোর চেয়ে ভালো বাবাই হবে। তবে আমরা দেখতে পারি ক্যাট ওপর থেকে দাঁড়িয়ে এই সমস্ত ব্যাপারগুলো দেখছিল আর এখন তার লজ্জা আসা শুরু হয়ে যায়। সে চিন্তা করছিল আমি কতটা সেলফিশ একটা মা, আমার ছেলেদেরকে এমন বিপদের মধ্যে ফেলে দিয়েও আমি এখানে চুপচাপ বসে আছি। আর তখন আমরা দেখতে পারি ফারফুল ফাঁকা 2-3টা গুলি করে আর এই জন্য জেডি প্রচণ্ড ভয় পেয়ে টাকার ব্যাগটা ফারফুলের কাছে দিয়ে দেয়। তবে আসলে এই ব্যাগটার মধ্যে একটা লুকানো পেপার স্প্রেও ছিল আর যখনই ফারফুল এই ব্যাগটা খুলে তখন সেই স্প্রে থেকে স্প্রে বেরিয়ে যায় যেগুলো তার চোখের মধ্যে গেলে সে যন্ত্রণায় চিৎকার করা শুরু করে। এই জন্য ফারফুলের হাতে চাপ লেগে উল্টাপাল্টা গুলি বের হওয়া শুরু হয়ে যায়। এখান থেকে একটা গুলি গিয়ে গ্যাস সিলিন্ডারের উপরে লাগে যেই জন্য এখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায় আর ফারফুল উড়ে গিয়ে অনেকটা দূরে পড়ে। এরপরে জেড টাকার ব্যাগটা নিয়ে সেখান থেকে চলে যাওয়ার ট্রাই করে। তবে যখনই তারা বাইরের গেটের কাছে আসে তখন তারা দেখতে পারে এখানে অলরেডি পুলিশ চলে এসেছে। এখন যখন তাদের মনে হয়েছিল সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে তখনই তাদের মা ক্যাট তাদের সামনে চলে আসে আর ক্যাটকে দেখার পরে তারা দুজনেও পুরোপুরি শকড হয়ে যায়। তারা চিন্তা করেছিল যে এখন পর্যন্ত আমার মা এখানে কি করছে, এতক্ষণ পর্যন্ত তো আমার মায়ের পালিয়ে যাওয়ার কথা। তবে ক্যাট তাদের থেকে বন্দুকটা নিয়ে পুলিশের সামনে গিয়ে বলে যে দেখো এখানে যা কিছু হয়েছে সমস্ত কিছু আমি করেছি, এখানে আমার ছেলেদের কোনো দোষ নেই। আর এই জন্য পুলিশও তার ছেলেদেরকে ছেড়ে দিয়ে তাকে অ্যারেস্ট করে সেখান থেকে নিয়ে যায়। এর কয়েকদিন পরে মোজ সমস্ত টাকাগুলো নিয়ে চলে আসে একটা করাপ্টেড জজের কাছে যার কাছে জেডের ফিঙ্গারপ্রিন্টওয়ালা সেই ইলিগাল বন্দুকটা ছিল আর সেই বন্দুকটার বদলে তাকে সমস্ত টাকাগুলো অফার করে আর সেও কোনো কিছু চিন্তা না করে বন্দুকটা দেওয়ার জন্য রাজিও হয়ে যায়। আসলে আমরা জানতে পারি এই জজ ছিল ফারফুলের বাবা আর সেও কেটের মতো প্রচণ্ড সেলফিশ, সেও টাকার জন্য সব কিছু করতে পারে। এই জন্য সে টাকাগুলো নিয়ে কোনো কিছু চিন্তা না করেই সেই বন্দুকটা মজকে দিয়ে দেয় আর মজ এমন করেই তার ভাইয়ের বিরুদ্ধে থাকা শেষ যেই প্রমাণটা ছিল সেটাকেও শেষ করে দেয়। তো এরপরে এখান থেকে সে সোজা তার বাসায় ব্যাক করে যেখানে তার জন্য তার ওয়াইফ এবং একটা নতুন জীবন অপেক্ষা করছিল। একটু পরে আমরা দেখতে পারি এখানে জেডিও চলে আসে আর ফাইনালি এতগুলো বছর পরে তারা পুরো ফ্যামিলি একসাথে বসে ডিনার করে। আর এরপরে কথাবার্তার মধ্যে আমরা জানতে পারি জেডি তার ভাগে যেই টাকাগুলো পেয়েছে সেগুলো দিয়ে সে মোজের মেয়ের নামে একটা জমি কিনেছে। আর এটা শোনার পরে মোজও পুরোপুরি শক্ট হয়ে যায় কারণ জীবনে প্রথমবার এমনটা হচ্ছিল। আর এতে করে তারা দুজনেই খুবই হ্যাপি হয়ে যায় কারণ যদিও এখন তাদের কাছে কোনো টাকা নেই তবে তারা একে অন্যের সাহায্য করে খুবই হ্যাপি আছে। তো এরপরে কয়েক মাস পরে ফাইনালি তারা কেটের সঙ্গে মিট করতে জেলে চলে আসে। আর এখানে যখন কেট তার নাতিনকে দেখতে পারে তখন সে খুবই হ্যাপি হয়ে যায় আর তাকে কোলে নিয়ে সে কান্নাকাটি করা শুরু করে। যদিও এখন সমস্ত ব্যাপারগুলো সলভ হয়ে গিয়েছিল তবে মোজ এখন পর্যন্ত টাকা নিয়ে একটু টেনশনের মধ্যেই ছিল। তবে জেল থেকে বের হওয়ার পরে জেড তাকে 2টা হীরার টুকরা দিয়ে বলে যে আসলে মা তার বয়ফ্রেন্ডের মতোই জেলে যাওয়ার আগে হীরার টুকরোগুলো খেয়ে ফেলেছিল, যেখানে টোটাল 3টা ছিল, এখানে 2টা তোর আর একটা আমার। এটা বলে তারা হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।